মানে যে যে অর্থে ফিলোলজি তোমাদের বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি খুবই একটা ছোট সেন্সে ফিলোলজির কথাটা মেনশন করা রয়েছে। ফিলোলজি ডাজ নট অনলি মিন স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এখানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলা রয়েছে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে ডেভেলপ হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোথা থেকে এসছে, কীভাবে সেটার হিস্ট্রিটা ফার্দার ডেভেলপ করেছে। ফিলোলজি ইজ এ ব্রডার কনসেপ্ট, মানে এটা সিলেবাসে যেহেতু এইভাবে বলা থাকে, আমাদের মনে হয় যে ফিলোলজি মানেই হচ্ছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, বাট দ্যাট ইজ নট সো। ফিলোলজি ইজ আ ব্রডার philosophical and knowledge oriented concept, যেখানে হিস্ট্রি অফ ফিলসফি, যে ফিলসফিটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, হিস্ট্রি অফ নলেজটা কোথা থেকে শুরু হচ্ছে, এইসব জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করা হয়, এইসব জিনিসগুলোকে নিয়ে ডিল করা হয়। তো তোমাদের ক্ষেত্রে এটা এই মুহূর্তেই লাগছে না, কিন্তু তোমরা এটাকে নোট করে রাখবে যে ফিলোলজি ইজ নট only the study of language. Study of language is a small part of philology. Philology studies various vast other subjects like যেটা বললাম philosophy, science, all sorts of knowledge, যে কোনো ধরনের নলেজকেই স্টাডি করার যে পদ্ধতিটা, সেটাকে আমরা ফিলোলজি বলতে পারি। এনিওয়ে, ফিলোলজির মধ্যে যে দুটো পার্ট তোমাদের আছে, একটা বলছে যে ফিলোলজি, একটা পার্ট ফিলোলজি আর একটা পার্ট হচ্ছে ক্রিটিসিজম। ক্রিটিসিজম অফ ক্রিটিসিজম ইজ ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী কী ক্রিটিসিজমের বই হয়েছে, কী কী ক্রিটিসিজমের টপিকস আছে, সেগুলোকে নিয়ে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে লিটারেরি ক্রিটিসিজম দেওয়া রয়েছে। তো তোমাদের অলরেডি ইউনিট 1-এর থেকে, যেটা ইংলিশ ফিলোলজির ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে, দুটো বা তিনটে টপিক বাদ দিয়ে, আমেরিকান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ আর দ্য ফিউচার অফ ইংলিশ অ্যাজ আ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, মোটামুটি সবকটার ওপরই নোটস আমি গ্রুপে দিয়ে দিয়েছি। এবার হ্যান্ডরাইটিং খারাপ, ওটা আমারই হ্যান্ডরাইটিং, বেশিরভাগ হ্যান্ডরাইটিং খারাপ হওয়ার জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো তোমরা নিজেরাই ওই নোটসগুলো থেকে টুকতে থাকো, লিখতে থাকো যে কী কী ওখানে লেখা রয়েছে, সেটার নিজেদের হ্যান্ডরাইটিংয়ে তোমরা লিখতে থাকো, বা তারও আরও ভালো হয় যদি টাইপ করতে থাকো। মানে ধরো 10টা যদি নোট থাকে, তাহলে তোমরা যদি 5জন হও বা 10জন হও, তাহলে তোমরা নিজেরা ঠিক করে নাও যে কে কোন নোটটা টাইপ করবে। তারপরে তাতে কি হবে, একজনের ওপরে বেশি প্রেশার থাকবে না। সবাই একসাথে কাজ যদি করো, তাহলে সব কটা নোটই খুব তাড়াতাড়ি টাইপ হয়ে গেল। এবং বলো। বলছি যে ওই যে মানে হ্যান্ড রিটেন নোট পাঠিয়েছেন, ওগুলো প্রায় মানে অনেক জিনিসই বুঝতে পারছি না কি লেখা আছে। ওগুলোকে আপনাকে পাঠাবো, যেগুলো বুঝতে পারছি না যে এটা কি লেখা আছে। না শোনো, আগে যেটা করবে সেটা হচ্ছে যেটুকু বুঝতে পারছো, মানে তোমরা একটা গ্রুপ বানিয়ে নাও, একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নাও যে কে কোন টপিকটা টাইপ করো। তাহলে কি হবে, তাহলে সবার কাছে বুঝতে সুবিধা হবে। কে কোন টপিকটা করবে, কে কোন টপিকটা তৈরি করবে, সেটা ইয়ে করে নাও, ডিসাইড করে নিয়ে তোমরা ওটাকে হ্যান্ড রাইটিংয়ের জায়গায় ডাইরেক্টলি ফোনে বা কম্পিউটারে, যেখানে হোক, টাইপ করো। যে যে জায়গাগুলো বুঝতে পারছো না, সেই জায়গাগুলোকে ফাঁকা রাখো, আমাকে ছবিগুলো পাঠাও আন্ডারলাইন করে, যে এই জায়গাটা বুঝতে পারছি না, আমি সেটা তোমাদেরকে বলে দেবো, সেই জায়গাটা তোমরা ফিল করে নেবে। ঠিক আছে? যদি একসঙ্গে কাজ না করতে চাও, একজনের ওপরে বেশি প্রেশার পড়বে, সেটা সে যাই হোক, তোমরা সেটা ডিসাইড করো। বা আমি তোমাদেরকে বলে দিতে পারি যে কে কোন কাজটা করতে পারো, কে কোন টপিকটা নিতে পারো, যদি তোমরা নিজেরা ডিসাইড না করতে পারো। বাই নেক্সট উইক আমাকে বলো যে কে 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 কী করছো, বা যদি না করতে পারো তাহলে আমি তোমাদেরকে বলে দেবো। তো যে সমস্যাটা হবে হ্যান্ডরাইটিং না বুঝতে পারার জন্য, যেটা বুঝতে পারবে না, আন্ডারলাইন করে
মানে ছবিতে যেমন আন্ডারলাইন হয় সেরকম ছবিতে আন্ডারলাইন করে আমাকে পাঠাতে পারো, আমি ওটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু তোমাদের কাছে সময়টা কম থাকবে, তোমরা নোটসগুলোকে নিয়ে যখন নোটসগুলো তৈরি হয়ে যাবে সেগুলোকে মুখস্থ করতে শুরু করে দাও, যাতে কারণ এই যে পার্টটা মানে ইউনিট ওয়ানটা সেটা পুরোটাই ডিপেন্ড করছে মুখস্থ করার ওপরে। বোঝাটা স্মল পার্ট অফ ফিলোলজি, আর লিটারারি ক্রিটিসিজমে বোঝাটাই হচ্ছে আসল, মুখস্থ করার জায়গাও আছে কিন্তু বোঝাটাই হচ্ছে মেন। তো অফকোর্স তোমরা যখন নোটগুলোকে তৈরি করে নেবে নিজের মতন করে, আমি সেগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর লিটারারি ক্রিটিসিজমটা আমি যে মেন পয়েন্টসগুলো আছে, যে যে টপিকগুলো হতে পারে, পসিবল টপিকসগুলো হতে পারে, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়েও দেবো, আর সেগুলোর ওপরে আমার কাছে যা নোটস আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো আমি একটা জিনিস সেটা ভাবছি, যে কিছু পসিবল টপিকস তোমাদেরকে এখনই দিয়ে দিই যেগুলোকে নিয়ে কোয়েশ্চেন্স হতে পারে। এখানে ইউনিট ওয়ান থেকে যে কোয়েশ্চেন্সগুলো হতে পারে সেগুলো খুবই ক্লিয়ার, মানে সেগুলো ডাইরেক্টলি কোয়েশ্চেন হবে। যেমন ধরো, কমেন্ট অন দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এরকম কোয়েশ্চেন হবে যে তুমি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেগুলোর ওপরে একটা খুব ফ্ল্যাট কোয়েশ্চেন, খুব ডাইরেক্ট কোয়েশ্চেন করে দিল। তারপরে ডেসক্রাইব ইন্ডো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস, এরকম একটা কোয়েশ্চেন থাকলো। হোয়াট ইজ গ্রিমস ল, হোয়াট ইজ ভার্নার্স ল, ডেসক্রাইব দ্য গ্রেট ভাওয়েল শিফট। তো এখান থেকে কোয়েশ্চেন্সগুলো খুব ডাইরেক্ট হবে আর কি। কিন্তু ইউনিট টুটা যেটা, সেইখান থেকে মানে ডাইরেক্টলি কোয়েশ্চেন্সগুলো না হয়, একটু কী কী টপিকস, কী কী থিমস হতে পারে সেটার ওপর কোয়েশ্চেন্স হতে পারে। আচ্ছা, তাহলে একটা কাজ করো, ইউনিট টুটার থেকেই আমি শুরু করছি, কারণ ইউনিট ওয়ানের তোমরা কোয়েশ্চেন আনসার্সগুলোকে মানে আনসার্সগুলোকে নিজেদের মতন করে তৈরি করো, মানে আমার দেওয়াগুলোকেই তৈরি করো, আমি তারপরে সেগুলোকে এক্সপ্লেন করব। বাই দ্যাট টাইম আমরা এখানে এটা শুরু করি। তো এখানে কোয়েশ্চেন্সগুলো এরকমভাবে হবে, এক একটা করে লিখতে থাকো, মানে 5 মার্কস, 10 মার্কস দুটোই, মানে আমি একটা করে টপিক ধরছি, সেখান থেকে 5 মার্কসের কী হতে পারে আর 10 মার্কসের কী হতে পারে সেটা আমি বলে দিচ্ছি। 5 মার্কস আর 10 মার্কসটা যদি কভার করো তাহলে অটোমেটিক্যালি 2 মার্কসেরও কভার হয়ে যাবে, ঠিক আছে? সো ইউনিট হেডিং করো ইউনিট টু, লিটারারি ক্রিটিসিজম, মাইমেসিস। আমি তোমাদের এক্সাম্পলও দিয়ে দেবো যে 2 মার্কসের কোয়েশ্চেন্স কীভাবে আসতে পারে এখান থেকে। সো ফার্স্ট ইজ mimesis বা theory of mimesis, Plato's Republic. কোয়েশ্চেন, মানে এটা সাজেশন হিসেবে নিতে পারো, এটা এগুলোকে আমরা তৈরি করব। What is the theory of mimesis? What is the theory of mimesis according to Plato? What is the theory of mimesis according to Plato? নাম্বার 2, এটা 10 মার্কসের জন্য আসতে পারে, 5 মার্কসের জন্য আসতে পারে, আবার এটাই 2 মার্কসের জন্য আসতে পারে। তো যখন প্রথমে ডেফিনেশনটা দেওয়া হবে মাইমেসিসের, সেটাই 2 মার্কসের। মানে একটু এক্সপ্যান্ড যখন করব তখন ওটা 5 মার্কসের, আর যখন ফুললি ওটার ব্যাপারে লিখবো তখন ওটা 10 মার্কসের। তবে 2 মার্কসের একটা কোয়েশ্চেন এটা আসতে পারে যে when was Republic published? When was Republic published? রিপাবলিক কবে পাবলিশ হয়েছিল, এটা 2 মার্কসের একটা আসতে পারে। নেক্সট
um, what is the meaning of Plato's Plato's theory that what is the meaning of Plato's theory that um, literature is twice removed from reality. Literature is twice removed from reality. এটাও 10 মার্কসের জন্য আসতে পারে, 5 মার্কসের জন্য আসতে পারে, বাট 2 মার্কসের জন্য এটা না আসারই চান্স বেশি। কিন্তু ওই ফার্স্ট ফিউ লাইন্সটাই আমরা 2 মার্কসের জন্য ব্যবহার করে নিতে পারি। নেক্সট, ট্র্যাজেডি, পোয়েটিক্স, দ্য পোয়েটিক্স। ট্র্যাজেডি থেকে আসতে পারে কিছু কোয়েশ্চেন্স। বইটার নাম দ্য পোয়েটিক্স, যেমন একটা বইয়ের নাম দ্য রিপাবলিক, তেমনি আর একটা বইয়ের নাম পোয়েটিক্স। কোয়েশ্চেন, what is the definition of tragedy? What is the definition of tragedy according to Aristotle in Poetics? What is the definition of tragedy according to Aristotle in Poetics? এটা 10 মার্কসের, এটা 5 মার্কসের, আবার এটাই 2 মার্কসের জন্য আসতে পারে। 2 মার্কসের জন্য হলে একটু লেন্দি হয়ে যাবে, বাট 2 মার্কসের জন্য এটা কিন্তু মানে আসতে পারে আর কি, ঠিক আছে। নেক্সট, what are the various components of tragedy? What are the various components of tragedy? ট্র্যাজেডির বিভিন্ন কম্পোনেন্টস গুলো কি কি? নেক্সট, describe the idea of catharsis. Describe the idea of catharsis. নেক্সট, এইগুলো টিপিক্যালি 10 মার্কসের জন্য আসবে। এবার যে কোয়েশ্চেন্সগুলো বলছি সেগুলো বেশিরভাগ 5 মার্কসের জন্য আসতে পারে, 2 মার্কসের জন্য আসতে পারে, মানে রিলেটিভলি শর্ট কোয়েশ্চেন্স আর কি, যেগুলো বলতে চলেছি। নাম্বার 1, হোয়াট ইজ হ্যামারশিয়া? HAMARTIA, হ্যামারশিয়া। হোয়াট ইজ পেরিপেটি? PERIPETY, পেরিপেটি। Anag. Next, what is anag? ANAGNO, anag. No, risis, RISIS, ANAGNORISIS। আমি বানানটা মেসেজেও লিখে দিচ্ছি, ANAGNORISIS। Anagnorisis, another Greek term like hamartia, catharsis, এগুলো টার্মগুলো।
এই তিনটে মোটামুটি আম, তোমার 5 মার্কসের জন্য ধরেই রাখো যে এগুলোর মধ্যে থেকে একটা আসবেই। তারপরে আর একটা কোয়েশ্চেন হচ্ছে, হাউ মেনি টাইপস অফ প্লটস আর দেয়ার ইন ট্র্যাজেডি? হাউ মেনি টাইপস অফ প্লটস আর দেয়ার ইন ট্র্যাজেডি? এটা 5-2 এরকম করে আসতে পারে। Definition of tragedy, components of tragedy, catharsis. Mm, that's about it from tragedy. এবার আরও যদি কিছু মাথায় আসে আমি তাহলে তোমাদেরকে বলে দেবো, বাট ফর দ্য টাইম বিং এগুলোকে আমরা করব। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে an apology for poetry by Sydney. An apology for poetry by Sydney. তো এখানে অলরেডি দেওয়াই রয়েছে কাইন্ডস অফ পোয়েট্রি অ্যান্ড দেয়ার ইউজফুলনেস। তো এটা একটা ডাইরেক্ট কোয়েশ্চেন হবে, হোয়াট আর দ্য কাইন্ডস অফ পোয়েট্রিজ অ্যান্ড হোয়াট আর দেয়ার ইউজফুলনেসেস অ্যাকর্ডিং টু সিডনি? হোয়াট আর দ্য কাইন্ডস অফ পোয়েট্রিজ and their usefulnesses according to poetry. Sorry, according to their and what are their usefulnesses according to Sydney. তবে apology for poetry বা এই যে পোয়েটিক্স, যেমন রিপাবলিকের শর্ট মার্কসের কোয়েশ্চেন ছিল যে ওয়েন ওয়াজ রিপাবলিক পাবলিশড, তেমনি পোয়েটিক্সেরও ওয়েন ওয়াজ রিপাবলিক পাবলিশড, সরি ওয়েন ওয়াজ পোয়েটিক্স পাবলিশড। তারপরে ইন উইচ চ্যাপ্টার ডিড অ্যারিস্টটল টক অ্যাবাউট ট্র্যাজেডি, এগুলো শর্ট কোয়েশ্চেন এরকম থাকবে, এগুলোকেও তোমরা লিখতে থাকো। দেন with what was Aristotle comparing tragedy? With what was Aristotle comparing tragedy? এটাও পোয়েটিক্সের 2 মার্কসের জন্য লিখতে পারো। তেমনি অ্যাপোলজি ফর পোয়েট্রি কবে পাবলিশ হয়েছিল? when was বলো। স্যার ইন হোয়াট ওয়াজ, ওটা কি বলেন অ্যাকর্ডিং টু ওই অ্যারিস্টটলের যেটা বললেন সেটা আগে বলুন প্রশ্নটা। What was Aristotle comparing tragedy with in poetics? ট্র্যাজেডির ব্যাপারে কথা বলতে গিয়ে পোয়েটিক্স বলে যে বইটায়, সেটাতে অ্যারিস্টটল একটা পার্টিকুলার জনরার সাথে, একটা পার্টিকুলার ধরনের কবিতার সাথে ট্র্যাজেডিকে কম্পেয়ার করছিল। তো সেটাই প্রশ্নটা আর কি। ওকে স্যার। তারপরে সিডনির ক্ষেত্রেও তাই, কবে পাবলিশ হয়েছিল, when was apology for poetry published? Comment on the background of the writing of apology for poetry, মানে why was apology for poetry written, এটারও একটা ছোট কারণ আছে কেন সিডনি apology for poetryটা লিখেছিল। why was apology for poetry written? ঠিক আছে, এইটার থেকে এখান থেকে আর একটা জিনিস সুবিধা করে দিয়েছে যে নেক্সট যে টপিকটা অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি, সেখান থেকে ডাইরেক্টলি টপিকটা দিয়ে দিয়েছে জাস্টিফিকেশন অফ দ্য ভায়োলেশন অফ দ্য 3 ইউনিটিজ ইন ড্রাইডেন্স অ্যান্ড এসে অফ ড্রামাটিক পোয়েজি। তো আমরা ধরে রাখতে পারি যে এই কোয়েশ্চেনটাই ডাইরেক্টলি আসতে পারে। এবার এখান থেকে 5 মার্কস আর 2 মার্কসের অন্য অন্য কোয়েশ্চেন্স আসতে পারে, সেগুলো বাই এন্ড বাই তোমাদেরকে বলবো, আউট অফ দ্য মেমোরি এখনই বলতে পারছি না। তারপরে আছে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের
প্রিফেস থেকে, তো এখান থেকেও ডাইরেক্টলি একটা দিয়ে দিয়েছে পোয়েটিক ডিকশন। তো কোয়েশ্চেনটা এরকমভাবে আসবে, কমেন্ট অন দ্য আইডিয়া, কমেন্ট অন দ্য থিওরি অফ পোয়েটিক ডিকশন অফ ওয়ার্ডসওয়ার্থ ইন প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। পুরো নামটা প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। তারপরে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন। হোয়াট আর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশনস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম, এটাই ডাইরেক্ট কোয়েশ্চেন বায়োগ্রাফি আর লিটারেরিয়া থেকে। তারপরে ওগুলো ওরকমই ক্লিয়ারলি দেওয়া রয়েছে, আইডিয়া অফ কালচার অ্যান্ড অ্যানার্কি, মানে হোয়াট ইজ কালচার, হোয়াট ইজ অ্যানার্কি, কালচার অ্যান্ড অ্যানার্কি বলে বইটার থেকে। তারপরে যেটা রয়েছে টিএস এলিয়েটের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। সেখান থেকে একটা ব্রড কোয়েশ্চেন তো এটা আছেই, আইডিয়া অফ ইম্পার্সোনালিটি ইন পোয়েট্রি, যেটা টপিকটা রয়েছে সেটাই, আইডিয়া অফ ইম্পার্সোনালিটি ইন পোয়েট্রি। কিন্তু এখান থেকে অনেক ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে, যেমন ধরো একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে এই পার্টিকুলার এসেটা থেকে, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থেকে, রোল অফ দ্য ক্যাটালিস্ট, রোল অফ দ্য ক্যাটালিস্ট। তারপরে একটা মানে যেমন ওয়ার্ডসওয়ার্থ নিজের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে একটা ডেফিনেশন, হ্যাঁ কি রোল অফ দ্য রোল অফ দ্য Role of the ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট, CATALYST, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট রোল অফ দ্য ক্যাটালিস্ট। তারপরে হচ্ছে যেমন ওয়ার্ডসওয়ার্থ একটা ডেফিনেশন দিয়েছিল পোয়েট্রির প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডসে, সেরকমই টিএস এলিয়টও একটা ডেফিনেশন দিয়েছে, আর এই ডেফিনেশনটা অ্যান্টি রোম্যান্টিক। মানে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ যেমন রোম্যান্টিক ডেফিনেশন দিয়েছে পোয়েট্রির, তো অ্যান্টি রোম্যান্টিক একটা ডেফিনেশন আছে টিএস এলিয়টের। তো টিএস এলিয়ট এর মানে বক্তব্য আর কি, টিএস এলিয়ট বলছে যে পোয়েট্রি ইজ নট an expression of individuality or subjectivity. Poetry is not an expression of individuality or subjectivity, but an escape from emotions. But an escape, ESCAPE, escape from emotions. ইমোশনস এর ব্যাপারে উনি একটা কথা বলেছিলেন, সেটাকে নিয়ে অনেক আলোচনা হয়। অ্যান্ড ফাইনালি এফ.আর. লিভিসের আইডিয়া অফ দ্য গ্রেট ট্র্যাডিশন, বইটার নাম কোনটা আরেকবার বলবো, টিএস এলিয়টেরটা। টিএস এলিয়ট বলছে যে poetry is not an expression of subjectivity or individuality, but an escape from emotion. But an escape from emotion. Poetry is not the expression of individuality or subjectivity, but an escape from emotion. And finally যে কোয়েশ্চেনটা হতে পারে ব্রড কোয়েশ্চেন, লিভিসেস আইডিয়া অফ দ্য গ্রেট ট্র্যাডিশন ফ্রম দ্য বুক দ্য গ্রেট ট্র্যাডিশন।
এবার দেখো, এগুলোর মধ্যে আমাদের তো চয়েস থাকবে। হুম, কি কি বলছো? প্রশ্নটা লাস্ট যে প্রশ্নটা, ব্রড যে ওই তো প্রশ্নটা বললেন। লেভিসেস আইডিয়া অফ গ্রেট ট্র্যাডিশন, বইটার নামও গ্রেট ট্র্যাডিশন, কোয়েশ্চেনটাও গ্রেট ট্র্যাডিশন, যে গ্রেট ট্র্যাডিশনটা কি। ঠিক আছে? ওকে। তো আম, এবার সবকটাই যে আমাদেরকে একইভাবে পড়তে হবে তার কোনো মানে নেই, কারণ টোটাল পেপারটার থেকে বোধহয় তোমাদের দুটো ব্রড কোয়েশ্চেন করতে হবে, তাই তো? 10 মার্কসের। আর 5 মার্কসের করতে হবে 4টে। আর 2 মার্কসের করতে হবে বোধহয় 10টা, তাই তো? এরকমই তো তোমাদের ভাগটা। 2 মার্কসের 10টা হলো 20, 5 মার্কসের 4টে হলে 20, 40। হ্যাঁ। আর এদিকে তোমার 10 মার্কসের দুটো 20, আর 15 মার্কস হচ্ছে তোমাদের ইন্টারনাল। তো 75-এর যাই হোক, তো যে কোনো দুটো যদি আমাদেরকে করতে হয় তাহলে আমি বলবো যে এটা দারুণ স্কোরিং পেপার, এখানে প্রচুর নাম্বার তোলা যেতে পারে। তো নাম্বার তোলা যেতে পারে আহ, এমনই জিনিসগুলো আমরা করব যেগুলো আমরা খুব ভালোভাবে করতে পারি। তাই জন্য আমি বলবো যে আহ, তোমরা সব থেকে ভালোভাবে করো হচ্ছে ইংলিশ ফিলোলজিটা, মানে ল্যাঙ্গুয়েজটা। ল্যাঙ্গুয়েজটার সব কটা যে টপিক আছে সেগুলোকে খুব ভালোভাবে করে যাও। তাহলে এমন হবে যে ওই দুটো থেকেই তোমাদের কমন, মানে ওই পার্টটার থেকেই তোমাদের দুটো কমন এসে গেল। কারণ আমার ধারণা যে অ্যাটলিস্ট দুটো ইউনিট 1 থেকে দেবে, দুটো ইউনিট 2 থেকে দেবে। তো দুটো ইউনিট 1 থেকে যদি করে নাও তাহলে মানে স্কোরিং বেশি হবে আর কি। ঠিক আছে? 5 মার্কসের জন্য হয়তো 3টে ফিলোলজি থেকে দিল, 3টে ল্যাঙ্গুয়েজ থেকে দিল, 3টে এখান থেকে দিল। এবার সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ভালো করে করা থাকলে তিন চারটেই চারটে কমন হবে না, 3টে কমন হবে। সেক্ষেত্রে একটা তোমাদের এখান থেকে করতে হবে। তো সেইভাবে আমরা ভেবে ভেবে করব যে ল্যাঙ্গুয়েজের যে যে কটা টপিক আছে সব কটার ওপরে আমি তোমাদের নোটস দিয়ে দেবো। নোটসগুলোকে তোমরা মুখস্থ করবে। এটা কিন্তু আবার বলছি, মুখস্থ করা, যত ভালো মুখস্থ থাকবে তত বেশি নাম্বার পাবে। আর লিটারেরি ক্রিটিসিজমটা তোমার যত তুমি বুঝতে পারবে, যত ভালো বুঝে লিখতে পারবে, তত নাম্বার হবে। তো আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে লিটারেরি ক্রিটিসিজমটার যে বেসিক কনসেপ্টসগুলো আছে আমি তোমাদেরকে বোঝাতে থাকবো। একটা জিনিস জানো, যে যেমন ল্যাঙ্গুয়েজটা মুখস্থ করা বা মাথায় সারা জীবন রেখে দেওয়ার মতন একটা জিনিস, ঠিক তেমনি লিটারেরি ক্রিটিসিজমটা এখন নয়, যারা ফার্দার স্টাডিজ করতে চাও, হায়ার স্টাডিজে যেতে চাও, তাদের ক্ষেত্রে এই লিটারেরি ক্রিটিসিজমটা ভীষণভাবে কাজে লাগবে। মানে তোমরা যারা 4th সেম, তোমরা যারা 7th বা 8th সেমে থাকবে, রিসার্চ করে বেরোতে চাও, যদি যদি তোমরা ডাইরেক্টলি পিএইচডির জন্য যেতে চাও, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। এটাই হচ্ছে তোমাদের বেস। আমি ক্লাসে পড়াতে পড়াতেও অনেক সময় তোমাদেরকে কিছু কিছু থিওরির কথা বলি। সাইকোলজি, সাইকো অ্যানালিসিসের কথা বলেছিলাম, ফেমিনিজমের কথা বলেছিলাম। তো ওই থিওরিগুলো, ওই আইডিয়াগুলো এইখান থেকেই সব বেরোবে। এখনই যদি ভালো করে এই জিনিসগুলোকে করে নাও তাহলে ফার্দার যখন হায়ার স্টাডিজে যাবে তখন তোমাদের সুবিধা হবে। ওকে, নাও লেটস সি। তাহলে আমি যেটা মানে শুরু করি, দুটো জিনিসেরই একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করি। যেহেতু লিটারেরি ক্রিটিসিজম প্লাতো থেকে শুরু হচ্ছে, সো প্লাতো ওয়াজ ফার
earlier than, of course, the English language system started to develop. কেউ বলতে পারবে প্লাতো কোন দেশের বাসিন্দা ছিল, কোন কালচারের বাসিন্দা, মানে কোথায় থাকতেন? স্যার গ্রিক। গ্রিস, ইয়েস। যেভাবে গ্রিসকে আমরা এখন জানি, সেভাবে গ্রিসটা তখন ওরকম ছিল না, পলিটিক্যালি অন্য রকমের ব্যাপারটা ছিল আর কি। বাট ইয়েস, অফকোর্স, দ্য ন্যাশনালিটি অফ প্লাটো ওয়াজ গ্রিস। তাই জন্য ইংলিশ যে কোনো ক্রিটিসিজম বলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও বলো, ইনফ্লুয়েন্সড হয়েছে এই গ্রিক আর রোমান কালচার্স থেকে। The beginning of Western theory, the beginning of Western criticism started in Greece and Rome. After Greece, Rome. তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে প্লাটোর অ্যাকচুয়াল, মানে প্লাটো কনসিডার্স someone else as his guru? Can you tell me who Plato's guru is? সক্রেটিস। Yes, very good. Socrates. So Socrates was the master, or Socrates was the teacher of Plato. Plato was the teacher of Aristotle. And do you know who was the teacher of, who was the student of Aristotle? একজন বিখ্যাত কনকারার এর টিচার ছিলেন অ্যারিস্টটল। আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডারের টিচার ছিল অ্যারিস্টটল। যাই হোক, অ্যারিস্টটল ওয়াজ, আলেকজান্ডার ওয়াজ ফ্রম মেসেডোনিয়া, নট ফ্রম গ্রিস। এনিওয়ে, তো মূল কথায় এবার আসি। সক্রেটিসের মেন আইডিয়াসগুলো, যেগুলো প্লাটো বলছে, প্লাটো ওয়াজ আ ভেরি গুড পিউপিল, প্লাটো ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট অফ অ্যারিস্টটল, সরি, স্টুডেন্ট অফ সক্রেটিস। আর প্লাটো যখনই কিছু লেখা লিখতো, সে রিপাবলিক হোক বা আয়ন হোক বা অন্য কোনো লেখা হোক, তখনই বলতেন যে উনি নিজে কিছু এগুলো লেখেননি, উনি নিজে কিছু এগুলোর ব্যাপারে জানেন না, ওনার গুরু, ওনার টিচার সক্রেটিস যা বলেছেন উনি সেগুলোকে লিখছেন, শুনে এইগুলোকে উনি লিখেছেন বা বলেছেন। So the main ideas of Socrates was regarding literature was that, number one, literature is something that is not to be believed, or literature is something that corrupts the mind of the people, because it is uh, it is twice removed from reality. এই যে এই আইডিয়াটা আগেও আমি ডিসকাস করেছিলাম, বলতে তোমাদেরকে বলেছিলাম যে একটা কোয়েশ্চেন হতে পারে যে what is Socrates' idea or what is Plato's idea of twice removed from reality? তো twice removed from reality এর ব্যাপারে কেউ বলতে পারবে যে what is this thing about twice removed from reality? কোন জিনিসটা twice removed, কেন twice removed? লিটারেচারকে বলছে সক্রেটিস, এবং প্লাটো সেটাতে এগ্রি করছে যে লিটারেচার ইজ টুয়াইস রিমুভড ফ্রম রিয়ালিটি। স্যার ধরুন একজনের মাথায় কোনো চিন্তা এলো, সে সেটাকে সেই চিন্তাটাকে সামনে নিয়ে এসে, মানে কোনো জিনিস বানানোর চিন্তা এলো, সে সেই জিনিসটা বানালো, সেই জিনিসটা দেখে আবার কেউ কোনো একটা ছবি আঁকলো, সেই ছবিটা আবার আমাদের কাছে এসে পৌঁছালো, এইভাবে মানে যেটা অ্যাকচুয়াল রিয়েলিটি সেটা টুয়াইস রিমুভড হচ্ছে, দিয়ে আমাদের কাছে আসছে, এরকম কিছু? হ্যাঁ, কপি স্যার, কপি অফ কপি। হ্যাঁ, কি কপি অফ কপি, কপি মানে বারবার কপি হচ্ছে জিনিসটা। রাইট,
কোনো একটা জিনিস বারবার যদি কপি হতে থাকে তাহলে সেটার যে কোয়ালিটিটা থাকে সেটা খারাপ হয়ে যায়। যেমন ধরো তোমাদের আধার কার্ডে অলরেডি তোমাদের ছবিগুলো খুব খারাপ হয়, মানে আমাদের সবারই আধার কার্ডে আমাদের ছবিগুলো খারাপ হয়। তারপরে যখন আধার কার্ডের ফটোকপি করা হয়, জেরক্স করা হয়, তখন মুখটাই বোঝা যায় না, মানে আদৌ ওখানে একটা মুখ আছে না একটা কালো স্পট আছে সেটাও ক্লিয়ার হয় না। তারপরে আবার তার ফটোকপি করলে লেখা টেখাগুলো সব উড়ে যায়। তো আম, এই যে আইডিয়াটা যে আসার কথা, এই আইডিয়াটা কার, মানে what was this idea about, like whose idea was it when Socrates or Plato started to talk? স্যার, প্লেটো মানে এই আইডিয়াটা নিয়েছিল কার্পেন্টার চেয়ার, এই আইডিয়া থেকে তো। কার্পেন্টার মানে ওই টেবিলনেসের ব্যাপারে বলছো? হ্যাঁ হ্যাঁ, টেবিলনেস ওটাই অফ আ হবে। টেবিল? বাট নো, আই হ্যাঁ। এম টকিং অ্যাবাউট দ্য বিগিনিং অফ দিস আইডিয়া। সব থেকে প্রথমে আইডিয়া কার মাথায় আসে বা কার মাথায় এসছে অ্যাকর্ডিং টু সক্রেটিস অর অ্যাকর্ডিং টু প্লাটো? ভগবানের মাথায়। হ্যাঁ, গড। কি? ভগবানের মাথায়। ভগবান সবকিছু ক্রিয়েট করে। হুম, রাইট। সো গড হু হ্যাজ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, তার মাথায় প্রথমে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করার একটা আইডিয়া এসেছিল। সেই আইডিয়াটার থেকে সে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করে। আর সেই ওয়ার্ল্ডটায় যা যা জিনিস আছে সেই ওয়ার্ল্ডটাকে মিমিক করে, তাই জন্য মাইমেসিস, মিমিক করে নকল করে আমরা মানুষেরা আবার জিনিস বানাই। যেটা কেউ একজন তোমরা বললে কার্পেন্টার, কার্পেন্টারের মাথায় আইডিয়াটা কোথা থেকে এলো? গড দেয়নি, ও রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা জিনিস দেখেছে, সেই জিনিসটাকে দেখে ও ওটার মতন একটা জিনিস বানিয়েছে, সেটা টেবিল, চেয়ার, এরোপ্লেন, যাই হোক, যা আমরা বানিয়ে থাকি, মানুষেরা যা বানিয়ে থাকি আর কি। এবার দেখো, তার মানে প্রথমে আইডিয়াটা আসলো গডের মাথায়। গড যখন ওটাকে মানে রিয়েল বানালো, ওয়ার্ল্ডটাকে বানালো, তখন অলরেডি একবার রিমুভড ফ্রম দ্য রিয়ালিটি কল্ড আইডিয়া। সো ফর সক্রেটিস অর প্লাটো, idea and its realization are different, which is true. মানে আমাদের মাথাতেও অনেক আইডিয়া আসে, আমরা তারপরে সেই আইডিয়াটাকে যখন প্রেজেন্ট করি তখন অনেক তফাৎ হয়ে যায়, যে মাথায় অন্য কিছু ছিল বলতে গিয়ে অন্য কিছু হচ্ছে। পরীক্ষার খাতাতেও তাই হয়, মাথায় অনেক কিছু রয়েছে লিখতে গিয়ে অনেক কিছু ভুলভাল হয়ে যায়, বা অনেক কিছু বেটারও হয়, অনেক সময় বেটারটা খুব কমই হয়। তো একবার যখন গডের মাথায় একটা আইডিয়া আসলো, গড ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করলো, তো এই আইডিয়া টু রিয়ালিটি একটুখানি গন্ডগোল হলো আর কি। কারণ আইডিয়া ইজ পারফেক্ট, রিয়ালিটি ইভেন ক্রিয়েটেড বাই গড ইজ নট। অ্যান্ড দেন দিস ওয়ার্ল্ড ইজ মিমিকড, ইমিটেটেড। মাইমেসিসের মানে হচ্ছে ইমিটেট করা, নকল করা। তো মাইমেসিস করে, নকল করে সেইটাকে আর্টিস্টরা, মানে যারা লিটারেচার বানাচ্ছে, তারা লিখছে, তারা ভাবছে, তারা মানে স্টেজে পারফর্ম করছে। মাইমেসিসের পুরো কথাটাই আসছে হচ্ছে ড্রামা থেকে। মানে যখন অ্যারিস্টটলের ব্যাপারে আমরা বলবো তখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এই মাইমেসিসের জিনিসটা কি। মাইমেসিস, the word mimesis means to mimic, to imitate. And according to Plato, there are two ways of telling a story. Can somebody tell me what are the two ways of telling the story? Telling a story? দুটো উপায় কি? স্যার, হ্যাঁ, ড্রামা। হ্যাঁ, কি বলো বলো? ড্রামা আর পোয়েট্রি তো স্যার। Drama or poetry? In the ancient world, even in the Indian ancient world, literature meant poetry, poetry meant drama, drama meant literature, and everything was one. তাই জন্য এক সময় যে কোনো
বিদ্বান ব্যক্তিকেই বাঙালিরা কবি বলতো। কবি মানেই জিনিয়াস, জিনিয়াস মানেই সে নয় সায়েন্টিস্ট, নয় পোয়েট, নয় স্কাল্পচার, এরকম কেউ। So in the ancient world, there was no distinction between poetry and drama. There was no distinction between um, lyric and any other form of um, literature. So Socrates or Plato told that there are two ways of telling a story. দুটো কি কি? এক তুমি বলছো যে একটা হচ্ছে পোয়েট্রি আর একটা ড্রামা। Poetry and drama were not different in the ancient ancient Indian or Greek um, Greek literary scene. এটাকে লিখে নাও যে দুটো উপায় গল্প বলার কি। নাম্বার 1, মাইমেটিক। Mimetic, 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 and diegetic, DIEGETIC, diegetic. Mimetic and diegetic. Diegetic জিনিসটা কি? ডাইজেটিক স্পেলিংটা একবার বলুন। DIEGETIC, diegetic. ডাইজেটিক জিনিসটা কি? ডাইজেটিক presentation of truth or reality through the mode of telling. Mode of telling. হ্যাঁ। And what is mimetic? mimeticটা হচ্ছে স্যার মোড অফ শোয়িং। Right. So there are two ways of telling something. Just telling, narrative. মানে এই ডাইজেটিকটার থেকে অ্যাকচুয়ালি নভেল, শর্ট স্টোরি বা অন্য ধরনের প্রোজ ফরম্যাটসগুলো পরবর্তীকালে ডেভেলপ করে। আর এই মাইমেটিকটার থেকে ডেভেলপ করে হচ্ছে ড্রামা অ্যান্ড আদার ফর্মস অফ মাইমেটিক, মাইম, ড্রামা, প্যান্টোমাইম, মাস্ক, এগুলো সব ডেভেলপ করে। তো যাই হোক, we will not talk much about the diegetic, we will talk more about the mimetic. তো mimetic arts এর মধ্যে সর্বোপরি হচ্ছে ড্রামা। তো ড্রামায় দেখানো হচ্ছে যে যে লোকটা যে যে অভিনয় করছে আর কি, সে রিয়েল লাইফ কোনো একটা ইনসিডেন্ট দেখছে, সেই রিয়েল লাইফ ইনসিডেন্টটাকে নকল করে সে ড্রামা মানে সে স্টেজের ওপরে প্রেজেন্ট করছে। সো দ্যাট ইজ ওয়াই this person is seeing something real happening in the real world, but the real world itself is created by God, and thus it is removed from the idea that was there in God's mind. তাই না, একবার রিমুভ হয়ে গেল, একবার ফটোকপি হয়ে গেল। তারপরে রিয়েল ওয়ার্ল্ডে তো রিয়েল যা কিছু হচ্ছে হচ্ছেই, কেউ মারা যাচ্ছে, কারো জন্ম হচ্ছে, কেউ রাজা হচ্ছে, কেউ যুদ্ধ করছে, তো সেগুলো রিয়েলই হচ্ছে। কিন্তু তারপরে ওটারও যদি কপি একটা করা হয় স্টেজের ওপরে, তখন ওটা টুয়াইস রিমুভ ফ্রম রিয়ালিটি হয়ে গেল। অনেকে আবার এটাকে থ্রাইস রিমুভ ফ্রম রিয়ালিটি বলে, বাট মোস্টলি ইটস টুয়াইস রিমুভ ফ্রম রিয়ালিটি। দ্য থিওরি অফ মাইমেসিস ইজ, তাতে কি আচ্ছা হচ্ছে? স্যার, এটা কিন্তু বোধহয় বেড থিওরিও বলে। কি থিওরি? বেড থিওরি, বেড, বিইডি, বেড থিওরি। বেড থিওরি? I do not know about bed theory. What is it? মানে তুমি কি জানো এটার ব্যাপারে? মানে থ্রাইস রিমুভ, ওইটাতেই বেড থিওরি, মানে এটা কি বেড থিওরি হিসেবে জানি যে থ্রাইস রিমুভ হচ্ছে জিনিসটা। বেড, ও আচ্ছা, হ্যাঁ, মানে ওই কার্পেন্টারের ব্যাপারটা আর কি, যে আইডিয়াল বেড,
ইয়েস। হ্যাঁ, কার্পেন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে 3 বার, ওই জন্য ওটা বলছে, মানে বেড ইমেজ যেটা বলছে। রাইট রাইট রাইট। তো এবার বেড বা টেবিলের একটা ইমেজ গডের মাথায় এসেছিল, সেই ইমেজটার থেকে গড একটা টেবিল বানিয়েছিল, which was the kind of ideal table. কিন্তু ওইটাকে নকল করতে গিয়ে, যেটা তুমি বললে, তিনটে কার্পেন্টার তিন রকম টেবিল বানিয়েছে। সো ইয়া, আই মিন ইন দ্যাট সেন্স ইট কুড বি বেড থিওরি অলসো, এটাকে বলা যেতে পারে আর কি, ইন এ সেন্স, বেড অর টেবিল থিওরি। যাই হোক, তো মাইমেসিসের ব্যাপারে এবার যদি আসি, তো মাইমেসিসটা কি? ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, any action, any action that happens in the real world, like war, love, um, deception, somebody becoming the king, somebody fighting, এগুলো সবই রিয়েল ওয়ার্ল্ডে হিস্ট্রিতে যা কিছু হয়েছে সেগুলোকে আমরা দেখতে পারি। যেমন ধরো তোমরা ওই যে এক্সিবিশন হয়েছিল একবার, সেখানে তোমরা কিছু কিছু জিনিস সেজেছিলে, কিছু কিছু হয়েছিলে, কেউ উইচ হয়েছিল, কেউ অন্য কিছু হয়েছিল, বা লাস্টে যে এক্সিবিশনটা হয়েছিল সেখানে হ্যারি পটারের সেজেছিলে। সো এই সাজার যে ব্যাপারটা হয় সেইটা আমরা রিয়েল ওয়ার্ল্ড থেকে দেখি, নকল করি এবং সেটাকে আমরা স্টেজে প্রেজেন্ট করি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, why do you think that, or the question arises, why does Socrates or Plato say that literature is false, literature is unreal, literature ফলো করলে মানুষের মাথাটা খারাপ হয়ে যায়? কারণ প্লাতো বা সক্রেটিস নিজেই বলছে যে নকলের নকল নকলের নকল করলে অবভিয়াসলি যে প্রোডাক্টটা হাতে আসবে সেটা খারাপই হবে। দ্যাট ওয়াজ সক্রেটিসেস অ্যান্ড প্লাটোস আইডিয়া রিগার্ডিং মাইমেসিস। এবং এটার জন্যই প্লাতো রিপাবলিক বলে যে বইটা আছে সেখানে বলছে যে হি উইল নট অ্যালাউ অর হি উইল নট লাইক poets to live in his republic, which is a um, utopia. Utopia means a perfect state, a perfect country, a perfect culture, and the republic should be led by, ruled by philosophers. ওখানে পোয়েটরা ওয়েলকাম, পোয়েটরা আসতেই পারে, কিন্তু পোয়েটদেরকে ওইখানে বেশি দিন থাকতে দেওয়া হবে না, কারণ পোয়েটরা মানুষের মাথাটা খারাপ করে দেয়, ভুলভাল বকে মানুষের মাথা খারাপ করে দিতে পারে, যেটা নয় সেটা বলে, যেটা হতে পারে না সেরকম জিনিসগুলোকে বলে। কি হতে পারে না, কি নয়, মানে আমাদের লাইফে আমরা কি দেখি, হোয়াট ডু উই সি ইন আওয়ার লাইভস অন আ ডেইলি বেসিস, দ্যাট we are not, the truth does not prevail. If you do good, then no good comes to you. আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইভিল যারা, যারা বদমাইশ, যারা পাজি, তারাই জিতে যাচ্ছে। কিন্তু সিনেমায় কি দেখানো হয়, গল্পেতে কি দেখানো হয়, যে না, আলটিমেটলি কিন্তু ট্রুথই জেতে। দো দিস ইজ আ ম্যাটার অফ ডিবেট যে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে। বাট ইন মাই লাইফ, often, more often than not, I have seen that the bad people have won and the good people are suffering forever, or they die suffering. পরবর্তীকালে কোনো এক কালে হয়তো কিছু একটা চেঞ্জ হয়, বাট ইট ইজ নট রিয়েলি, মানে যে মারা গেছে বা যে সাফার করেছে তার কিছু লাভ হয় না, তার কোনো সুবিধে কিছু হয় না আর কি। তো পোয়েট, মানে প্লাতো আর সক্রেটিস এটাই বলার চেষ্টা করছে যে যা কিছু ওই ড্রামাতে দেখানো হয় সেগুলো কোনোটাই রিয়েল লাইফে হয় না। সো প্লাতো অ্যান্ড সক্রেটিস বোথ ওয়ার ভেরি প্র্যাগম্যাটিক অ্যান্ড ভেরি অনেস্ট অ্যান্ড ভেরি practical kind of people. But these literature gives false hope that না ভালো হতে পারে। যেমন ধরো তোমাদের মানে মনের মধ্যে ভালোবাসার যে কনসেপ্টটা, লাভের যে কনসেপ্টটা,
সেটা কোথা থেকে এসছে? হাউ ডু ইউ নো হোয়াট ইজ রোম্যান্টিক লাভ? বলো কোথা থেকে এসছে? এনি পার্টিকুলার পার্সন, তোমাদের মা বাবা যখন তোমরা বড় হচ্ছো তখন কি তোমাদেরকে বলে দিয়েছে যে যদি পুরুষ মানুষ বা যে মহিলাকে কেউ ভালোবাসছে সে এটা করলে তার মানে মনে হবে যে এটা ভালোবাসা? অর was there some other source where from we learned about love, that what is love, কি হয়, ব্লাশ করা বা গোলাপ ফুল দেওয়া বা আই ডোন্ট নো মাঝরাতে মেসেজ করা, হোয়াট ইজ, where does this concept of love come from? স্যার আমার মনে হয় এটা ইমোশনাল ফিলিং থেকেই ব্যাপারটা আছে। কিসের ফিলিং থেকে? ইমোশনাল ফিলিং থেকেই তো ব্যাপারটা আছে, মানে তোমাদের এটা কোন বুঝতে একটা হবে যে এই যে ইমোশনাল যে ফিলিংটা সেটা কোথা থেকে হ্যাঁ আসছে। দিস ইজ নট সামথিং দ্যাট ইউ আর বর্ন উইথ। হ্যাঁ সেটাই। হুম, এটা নিয়ে তোমরা হয়তো ভাবোনি, যে তোমরা জাস্ট ভেবেছো আচ্ছা ওই ছেলেটাকে আমার ভালো লাগছে বা ওই মেয়েটাকে আমার ভালো লাগছে, আম, ওটাই প্রেম বা ওটাই ভালোবাসা, বা তুমি প্রপোজ করলে বা তোমাকে এসে প্রপোজ করলো, ফুল দিল, চকলেট দিল, তোমরা ডেটে গেলে, বেড়াতে গেলে, আম, নৌকায় চড়লে বা সাইকেলে চড়লে, বাইকে চড়লে, বা দূরে কোথাও বেড়াতে গেলে, পিকনিকে গেলে, where does this, মানে এগুলোই তো প্রেম, তাই তো পল্লবী? what else is like juvenile love or the kind of love that we understand love is? what else do you understand by love? emotional feelingটা যেটা তুমি বললে, there is a source from which it comes. what is that source? অ্যাকচুয়ালি স্যার আমরা তো এটা দেখে আসছি ছোট থেকে, মানে দেখছি যত বড় হচ্ছে দেখছি এটা yes, কপি কি হচ্ছে কোথায় দেখছো এটা? স্যার এটা মানে এটা হরমোন অ্যাকচুয়ালি। হ্যাঁ পূর্বাশা, সমাজেই দেখছি মানে আচ্ছা দাঁড়াও, পূর্বাশার কাছে পরে আসছি, পল্লবী আগে বলো এটা কোথায় দেখেছো? এটা অ্যাকচুয়ালি স্যার আমরা যত বড় হচ্ছে তত তো সমাজে সব দেখছি, তাই আমরাও এটাকে মানে এইভাবেই ভেবে নিচ্ছি যে হ্যাঁ এটা এইভাবে হয়, এটা এইভাবে হয়, এটা এইভাবে বুঝতে হয়, মানে এটা বলতে চাইছি। ওকে, এবার পূর্বাশা কি বলছো বলো? আমি বলছি হরমোন, এগুলো হরমোন, লাভ ভাব কিছু হয় না, এগুলো সব হরমোনস এর জন্য হয়। মানে তুমি বলতে চাইছো যে লাভ ইজ জাস্ট আ কাইন্ড অফ আ কভার ফর হরমোনাল ইস্যুস, সেক্সুয়াল ইস্যুস। একদম ঠিক ইয়েস। বলেছো। কিন্তু দেখো মানে যদি তুমি এতটা প্র্যাকটিক্যাল, এবার মানে তোমাকে ধরো কেউ ছেলে পছন্দ করছে বা কোনো মেয়ে পছন্দ করছে, তুমি যদি এই কথাটা তাকে বলো যে লাভ ফাভ কিছু না, সবই হরমোনের ব্যাপার, 2 বছর পরে সব হরমোন গুটিয়ে চলে যাবে, you will find it difficult to make friends, or you will find it difficult to have a romantic partner, তাই না? তাই জন্য যেটা পল্লবী বলছে সেটা আমরা করি, যে আমরা ওই র জিনিসটাকে, যেটা তুমি হরমোন বলছো, ইয়েস ইউ আর ভেরি কারেক্ট, জিনিসটাকে একটা সুন্দর আবরণে ঢেকে দিই। যেমন ধরো আমরা যখন গিফট দিই কোনো বিয়ে বাড়ি, এখন বিয়ে বাড়ির সিজন চলছে, তো গিফটটাকে একটা বেশ ওই সুন্দর কাগজ টাগজে মুড়ে দিই না? মানে ধরো আমি প্রেশার কুকার দেবো কাউকে, তো এই নে প্রেশার কুকার গিয়ে ধরিয়ে দিলাম হাতে, বউ অবাক হয়ে দেখছে যে বাবা এই প্রেশার কুকার দিয়েছে ঠিক আছে, কিন্তু মানে জাস্ট প্রেশার কুকারটা কেন, মানে একটা কাভার টাভার তো করবে। সো সেক্সুয়ালিটি যেটা আসল কারণ আমাদের প্রেম করার, সেইটাকে প্রেজেন্টেবল করার জন্য, যাতে লোকের খারাপ না লাগে জিনিসটা বলতে বা দেখতে, সেটার জন্য এই প্রেমের আবরণটা দেওয়া হয়। এবং আমরা এটা একটা পার্টিকুলার সোর্স থেকে পাই, যেটা পল্লবী কিছুটা বললো, যে ছোটবেলা থেকে দেখে আসি। কোথায় দেখছি, কি দেখছি? সিনেমা দেখছি, নভেল পড়ছি, সিরিয়াল দেখছি, আর এখন দেখছি রিল, এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি। তোমার চারিপাশে যা কিছু তুমি দেখছো সেগুলো সবই কিন্তু কোনো না কোনো সিনেমা, কোনো না কোনো সিরিয়াল, কোনো না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, কোনো না কোনো রিল থেকে নেওয়া। মানে ধরো পূর্বাশা, এখন যদি তোমাকে কোনো ছেলে এসে লাল গোলাপ ফুল দেয়, হোয়াট ডাজ দ্যাট মিন?
হোয়াট উইল ইট প্রপোজ। মিন? হ্যাঁ, প্রপোজ করা বা তোমাকে ভালোবাসছে সেটা বলা। এবার যদি ধরো কোনো একটা ছেলে এসে তোমাকে গাঁদা ফুল দেয়, what will you say about that, or what will your friends say about it? গোলাপ ফুল পায় না এই জন্য গাঁদা ফুল নিয়ে এসেছে। হ্যাঁ মানে গাঁদা ফুলটা হচ্ছে, it's not a it's not something that expresses love, right? হয়তো ইয়ার্কি মারছে, তুমি বলে ইয়ার্কি মারছে, এটা চকলেট দেওয়া, গাঁদা ফুল দেওয়া। আগে এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একে অপরকে গ্রিটিং কার্ড দিতাম, যেখানে ওই লাভ টাভ লেখা থাকতো আর কি। তো এইগুলো, এই বিহেভিয়ারগুলো কোথা থেকে শেখা? অ্যাডভার্টাইজমেন্টস থেকে শেখা, শাহরুখ খানের থেকে শেখা, সিনেমাগুলো দেখে দেখে আমরা শিখেছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের মাথায় যে লাভের যে আইডিয়াটা, সেটা পুরোটাই কনস্ট্রাক্টেড বলে, যদি আমি বলবো না ফলস, বাট ইটস কনস্ট্রাক্টেড। অ্যান্ড অ্যারিস্টটল, Socrates and Plato were saying this, that these ideas are not true. কারণ প্রেমে পড়াটা যতটা সহজ, একটা মানুষকে ভালোবেসে যাওয়াটা, তার জন্য কনসিস্টেন্টলি তাকে ভালোবাসাটা কিন্তু অতটাই কঠিন। প্রেমে পড়াটা বা বিয়েটা অবধি সিনেমায় দেখানো হয়, তারপরে যে সাংসারিক কলহ যেটা হয় সেটা কিন্তু খুব একটা সিনেমায় দেখি না আমরা। দেখবে মা বাবা মাঝে মধ্যে ঝগড়া করছে, অথচ দেখা গেছে যে তোমার মা বাবারও হয়তো লাভ ম্যারেজ হয়েছে। বাট দেন ওয়াই আর দে ফাইটিং ইফ ইট ইজ love marriage? Because they were not shown the whole thing, whole truth. They were only shown the nicer aspects of a love relationship, not the entire baggage that comes with it. তাই জন্য সক্রেটিস এবং প্লাটো নিজের রিপাবলিকে বলছে যে তাই জন্য মাইমেসিসটা খারাপ। কারণ মাইমেসিস করলে, নকলের নকল করলে আসল জিনিসটা, যেটা প্র্যাকটিক্যাল জিনিসটা, সেটা থাকে না। এবং পোয়েটরা এইসব মিথ্যে কথা, এইসব মিথ্যে জিনিসগুলো আমাদের দেয়, যাতে আমরা তাদের লেখাগুলো পড়ি, যাতে আমরা তাদের ড্রামাগুলো দেখি এবং আমরা তাদেরকে টাকা দিই বা তাদের প্রশংসা করি। বাট উই শুড নট বিলিভ ইন অল দোজ থিংস দ্যাট দ্য পোয়েটস আর সেইং। ঠিক আছে, আজকে তাহলে এখান অবধিই থাকুক। This is the basic idea of mimesis. This is the main idea of mimesis. Next day আমরা এগুলোর থেকেই এগোবো। ওকে, এনি কোয়েশ্চেন্স, ডাউটস? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।